আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। থাক, যেতে হবে না মা, মামুকে এখানে আসতে বলো। তাই কি হয় রে, তোর মামি মামা তো ভাই বোন প্রতিবেশী, ওদের কত দিন হলো দেখি না। একবার ঘুরে আসি, বেশি দিন থাকবো না, 3-4 দিন মাত্র। পহর তোর খেয়াল রাখবে। মৌ এতক্ষণ চুপচাপ ভাত নেড়ে যাচ্ছিল, এবার বলল, তা না হয় রাখলাম, কিন্তু আপনার না গেলে হয় না মা? এখানেই কোথাও ঘুরতে যেতে পারি আমরা। না রে পাগলি, এখানে দম বন্ধ হয়ে আসছে আমার। কতদিন হলো গ্রামে যাই না, কিছুদিন গ্রামের খোলা মাঠ ঘাট মুক্ত প্রকৃতিতে শ্বাস নিতে চাই। মৌ আর কিছু বলল না। অনুভব চুপচাপ খেতে লাগলো আর চোখে একবার মৌয়ের প্লেটের দিকে তাকালো। 1 চামচ ভাত মৌ মিনিট 20 হলো নেড়ে ছেড়ে যাচ্ছে। প্লেটের এক কোণায় বেগুনের টুকরোগুলোর এখনো অবহেলায় পড়ে আছে। ওর যে খেতে কষ্ট হচ্ছে সেটা খুব করে বুঝতে পারল। এসব বুঝতে জ্যোতিষী হতে হয় না। দীর্ঘশ্বাস লুকিয়ে দ্রুত খাওয়া শেষ করলো সে। প্লেটে পানি নিয়ে বলল, কখন যাবে মা? ভোরবেলা ট্রেনে উঠিয়ে দিবি, কাপড় চোপড় সব গুছিয়ে ফেলেছি। এত তাড়াতাড়ি যাবে? 2-1 দিন পর না হয় যাও। না রে, তোর মামুকে বলেছি দুপুরবেলা স্টেশনে নিতে আসবে আমায়। আচ্ছা ঠিক আছে। অনুভব রুমে ঢুকে গেল। মৌ নিচের প্লেটের ভাতটুকু দ্রুত শেষ করল। ফাতেমা বেগম আরেক চামচ ভাত উঠিয়ে দিতে চাইলেন, কিন্তু মৌ বাদ সাধল। পানি খেয়ে হাত ধুয়ে ফেলল সে। পুরনো অভ্যেসবশত ভেজা হাতটা ফাতেমা বেগমের আঁচলে মুছে ফেলল। কাজটা করার পর হুঁশ ফিরল তার। কিছুটা অস্বস্তি নিয়ে বলল, আসলে খাওয়া শেষে রোজ মায়ের আঁচল দিয়ে হাত মুছতাম, অভ্যাস হয়ে গেছে। ফাতেমা বেগম প্রচণ্ড খুশি হয়েছেন মৌয়ের কাজে। মৌ যে তাকে আপন করে নিতে পেরেছে তাতে মুখে হাসি ফুটে উঠল। মৌয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, আমি খুশি হয়েছি, দোয়া করি সুখী হও মা, পৃথিবীর সব সুখ তোমাদের দুজনের হোক। মৌয়ের চোখ ঝাপসা হয়ে এলো। হুট করেই ফাতেমা বেগমকে জড়িয়ে ধরে বলল, আপনি সুস্থ আছেন তো মা? আমার কেন জানি মনে হচ্ছে আপনি অসুস্থ। পাগল মেয়ে, আমি অসুস্থ হতে যাব কেন? সম্পূর্ণ সুস্থ আমি। ফাতেমা বেগমের কথা শুনে আশ্বস্ত বোধ করল মৌ। তাকে ছেড়ে দিয়ে দুজন খোশ গল্পে মেতে উঠল। কিছুক্ষণ পর মাদুর উঠিয়ে বাসন কোসন সব রান্নাঘরে রেখে এলো মৌ। ফাতেমা বেগমের নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, তিনি রুমে চলে গেলেন। রান্নাঘর বসার ঘরের লাইট নিভিয়ে ফুরফুরে মেজাজে মৌ রুমে ঢুকলো। দরজার ছিটকিনি লাগিয়ে আর চোখে অনুভবের দিকে তাকালো। অনুভবকে দেখে প্রচণ্ড শকড হলো সে। শকড হওয়ারই কথা। অনুভব টেবিলে বসে পড়ছে, তার সামনে মোটা একটা বই খুলে রাখা। এটা তার কাছে বিরল দৃশ্যের মতো। অনুভবকে পিঞ্চ মেরে কিছু বলতে গিয়ে মনে পড়ল সে তো অভিমান করেছে। বিকেলের ঘটনার পর থেকে সে অনুভবের সাথে আর কথা না বলার জোরালো সিদ্ধান্ত নিয়েছে। অনুভবকে না দেখার ভান করে গিয়ে বিছানায় বসলো সে। বিছানা আর টেবিলের মধ্যবর্তী দূরত্ব খুবই কম। মৌ কিছুটা অস্বস্তি বোধ করলেও সামলে নিল নিজেকে। হুট করেই পেটের কথা মনে পড়ল। মলম জাতীয় কিছু লাগিয়ে রাখতে হবে, না হলে ব্যথা কমবে না। জামা উঁচু করে সে আঘাতের জায়গাটা বরফ করতেই অনুভব এক লাফে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। হুড়মুড় করে বলল, কি করছো? মাথা খারাপ তোমার? কি করছো? মাথা খারাপ তোমার মৌ? অনুভবের ধমকানো সুর শুনে কপাল কুঁচকে তাকালো মৌ। হুট করেই ধমক দেওয়ার মতো কি করেছে? মুখটা ইংরেজদের মতো কঠিন করার মতো কিছু তো সে করেনি। প্রচণ্ড বিরক্ত হলো সে। অনুভবের থেকে দৃষ্টি সরিয়ে নিজের পেটের উপর নিবদ্ধ করলো। চামড়া ছেঁড়ার জায়গাটা কালো হয়ে গেছে। সে দুঃখ নিয়ে বলল, কতখানি কেটে গেছে। আপনি একটা অমানুষ অনুভব, অতে অনুভব, অতে অমানুষ, অনুভব অমানুষ। অনুভব অস্বস্তি নিয়ে মৌয়ের পেটের দিকে এক নজর তাকালো। মৌয়ের থেকে মনোযোগ সরানোর জন্য সে বই খুলে বসেছিল, কিন্তু মৌ ঠিক তার চোখের সামনে এসে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল সে। ছপাত করে বই বন্ধ করে চেঁচিয়ে বলে উঠল, আমার সামনে পেট বের করে ঘুরে বেড়ানোর মানে কি? কে পেট বের করে ঘুরে বেড়াচ্ছে? আমি এখানে বসে আছি, দেখতে পাচ্ছেন না? বসে আছি আমি। আপনার দৃষ্টি তো দূষিত, ভালো জিনিস চোখে পড়বে না। কিন্তু একদম চুপ। তোমায় বলেছি না আমার চোখের সামনে ঘুরঘুর করবে না, কথা কানে যায় না। আপনি আস্ত একটা ঝগড়ুটে মানুষ, সব সময় ঝগড়া করার জন্য মুখে থাকেন। মাত্র কিছুদিন হলো আমাদের বিয়ে হয়েছে,
এর মধ্যে আমি অসহ্য হয়ে পড়েছি। তোমাকে আমি সহ্য করেছি কখন, কবে? অনুভবের উত্তরে বইয়ের ভিতর কোনো ভাবান্তর হলো না। তীক্ষ্ণ চোখে অনুভবের দিকে চেয়ে রইল শুধু। এমন নির্লজ্জ মনোযোগ দিয়ে তাকিয়ে থাকবে না। অনুভব কড়া গলায় বলে উঠল। এবারে মোয়ের মুখে বেদনার ছাপ ফুটে উঠল। জামা দিয়ে পেট ঢেকে সে বালিশ ঠিক করলো। মাথার চুলগুলো উঁচু করে ক্লিপ দিয়ে আটকে নিল। তারপর গায়ে কাঁথা দিয়ে নিঃশব্দে শুয়ে পড়ল। অনুভবের দিকে পিঠ দিয়ে দেওয়াল ঘেঁষে সরে গেল সে। দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে ফেলল। মোয়ের পিঠের দিকে চেয়ে অনুভব লুকিয়ে শ্বাস ফেলল। বুকের ভিতর এক আকাশ আকুলতা নিয়ে সে ধপ করে চেয়ারে বসে পড়ল। শরীরের ভিতর কেমন একটা ক্লান্তিকর ভাব চলে এসেছে। মাথাটা টেবিলের উপর রেখে সে চোখ বন্ধ করল। জীবন তাকে এমন একটা পর্যায়ে এনে দাঁড় করিয়েছে যে না পারছে শ্বাস নিতে, না পারছে শ্বাস ফেলতে। অথই সমুদ্রের মধ্যে ভাসমান এক টুকরো দ্বীপের উপর অবস্থান করছে সে। চারপাশে হায়নার মতো উত্তাল ঢেউ। যখন তখন সেই দ্বীপটা সমুদ্রের ঢেউয়ে হারিয়ে যাবে, নিষ্পতিত হবে সমুদ্রের অতল গহ্বরে। অথচ মৌ কোমর বেঁধে নেমে পড়েছে তার ক্ষণিক সময়ের দ্বীপটা পরিভ্রমণ করার জন্য। আর কত কঠোর হবে সে। নিজেকে ভীষণ ক্লান্ত মনে হচ্ছে সবকিছুর মাঝে হেরে গেছে সে। জীবনের কাছে, ভালোবাসার কাছে, প্রকৃতির কাছে, সব জায়গায় শুধু হার আর হার। ঢাকায় পাড়ি জমানোর পর থেকে চেহারায় ভাবগাম্ভীর্যতা, পূর্ণতা, তার কঠিনতা আনার পরে কিভাবে যেন মোয়ের নজরে পড়ে গেল সে। মোয়ের সাথে প্রথম সাক্ষাৎ ভার্সিটির অ্যাডমিশন টেস্টের দিন। মোয়ের ভর্তি পরীক্ষার সময় সে সিনিয়র হওয়ার কারণে স্যারদের সাহায্য করছিল। 607 নাম্বার রুমে সবাইকে খাতা দিয়ে নিয়মকানুন বুঝিয়ে দিচ্ছিল। বোঝানো শেষ হওয়ার পর পেছনের সিট থেকে মৌ দাঁড়িয়ে পড়েছিল। বলেছিল সে বুঝতে পারেনি। এটা সত্যিই যে এক সেকেন্ডের জন্য মৌকে দেখে সে থমকে গিয়েছিল। মৌকে তখন প্রকৃতির মতো ঝলমলে লাগছিল। পর মুহূর্তেই এগিয়ে গিয়ে কাছ থেকে প্রফেশনালি সব বুঝিয়ে দিয়েছিল। পরে সেদিনই তার কাল হয়ে দাঁড়ালো। সেদিনের পর থেকে মৌ আজ পর্যন্ত তার পিছু ছাড়েনি। ফোঁস করে নিঃশ্বাস ফেলল সে। তার সাধ্য থাকলে অতীতে গিয়ে সেই দিনটা চিরতরে মুছে ফেলত, অথবা মোয়ের মস্তিষ্ক থেকে মুছে ফেলত অনুভব নামক ক্ষণিকের সহযাত্রীর সব স্মৃতি। মাথা তুলে প্রহরের দিকে তাকালো সে। একটু পর নিজের গাল স্পর্শ করল। মাঝে মাঝে তার নিজের চেহারা আগুনে ঝলসে ফেলতে ইচ্ছে করে। তার এই কিংবদন্তি সম চেহারার জন্যই মৌয়ের ভিতর বিপজ্জনক উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। তার এই চেহারার জন্যই মৌ তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। কি দরকার ছিল এই চেহারার? কালো পৃথিবীর সবচেয়ে কুৎসিত চেহারা হলে তার কি হতো? জীবন আরও একটু সুন্দর হতো হয়তো। বেঁচে থাকা আরও একটু সহজ মনে হতো। এই মুহূর্তে তার বেঁচে থাকা সবচেয়ে কঠিন মনে হচ্ছে। মৌয়ের নড়চড়বিহীন শরীরের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থেকে উঠে দাঁড়ালো অনুভব। টেবিলের ড্রয়ার থেকে অয়েন্টমেন্টটা বের করলো। বিছানার দিকে এগিয়ে গিয়ে মৌয়ের দিকে একটু ঝুঁকে দাঁড়ালো। ঘুমিয়ে পড়েছে বুঝতে পেরে তবেই বিছানায় বসে পড়ল। সাবধানে মৌয়ের গায়ের উপর থেকে কাঁথা টেনে নিচে নামলো। অস্বস্তি নিয়ে একবার মৌয়ের জামা সরাতে চাইল। হাতটা কাছে নিয়েও আবার সরিয়ে আনলো। মৌয়ের কাটা জায়গায় একটু অয়েন্টমেন্ট লাগানো দুঃসাধ্য মনে হচ্ছে, কিন্তু অনেকখানি কেটে গেছে। ইনফেকশন হতে পারে। হেলাফেলা করে যাবে না। এক পলক মৌয়ের মুখের দিকে তাকালো। মেয়েটার কাদার মতো ঘুম তার মনে সাহস সঞ্চার করলো। লম্বা করে শ্বাস নিল। বাম হাতটা বাড়িয়ে আস্তে আস্তে মৌয়ের পেটের কাটা জায়গাটা উন্মুক্ত করলো। ফর্সা উদরের মাঝে কালো গভীর ছাপ দেখে অনুভবের ভিতর পূর্বের মতো উত্তেজনাপূর্ণ কোনো দৈরত্যের সৃষ্টি হলো না কামনা বাসনার। উল্টো প্রবল দুঃখ বোধে ছেয়ে গেল ভিতরটা। চোখ দুটো নরম হয়ে এলো। বুকের ভিতর তীব্র জ্বলুনি অনুভব করলো। বুকের ভিতরে শোচনীয় জ্বালা যন্ত্রণায় মাটি চাপা দিয়ে দিল সে। ডান হাতের আঙ্গুলের ডগায় অল্প একটু অয়েন্টমেন্ট লাগিয়ে নিল। এক সমুদ্র মায়া নিয়ে মৌয়ের কাটা ছেঁড়ার জায়গায় আলতো স্পর্শ করল। সুনিপুণভাবে অয়েন্টমেন্ট লাগিয়ে দিতে লাগলো। তার হাতের স্পর্শ পেয়ে মৌ ঘুমের মধ্যে হালকা কেঁপে উঠল। ক্ষণিকের জন্য অনুভবের হাত থেমে গেল। মৌয়ের ঘুমন্ত মুখের দিকে এক নজর তাকালো। পরক্ষণে অয়েন্টমেন্ট লাগিয়ে পরনের কাপড় ঠিক করে দিল। পায়ের নিচ থেকে কাঁথা টেনে আবার গায়ে জড়িয়ে দিল।
তারপর চুপচাপ বাতি নিভিয়ে ফ্লোরে গিয়ে শুয়ে পড়ল সে। স্টেশনে তেমন ভিড় নেই, অল্প বিস্তর মানুষের আনাগোনা চোখে পড়ছে। পাটাতনে শুয়ে থাকা উদ্বাস্তুদের ঘুম ভাঙেনি এখনো। যাত্রীদের একটা অংশ বসে বসে এখনো ঝিমুচ্ছে। অনুভব এক হাতে কাপড়ের ব্যাগ আর এক হাতে মায়ের হাত ধরে স্টেশনে প্রবেশ করলো। যাত্রী ছাউনিতে মাকে বসিয়ে রেখে সে টিকিট কাটতে গেল। টিকিট কেটে ফিরতে ফিরতে কিছুটা সময় লাগলো। ততক্ষণে স্টেশন যেন জীবন্ত হয়ে উঠেছে। অনুভব আশপাশে নজর বুলিয়ে মায়ের পাশে এসে দাঁড়ালো। ট্রেন আসতেই কিছুক্ষণ সময় লাগবে। কিছুক্ষণ পর সে মায়ের পাশে বসে পড়ল। চারপাশে মানুষের শোরগোল বেড়ে যাচ্ছে। টোকাইগুলোর ঘুম ভেঙে যাচ্ছে। সবাই আলস্য পায়ে হাঁটাহাঁটি করছে। এক সাইডে মধ্যবয়স্ক এক লোক চা বিক্রি করছে। অনুভব মাকে বলল, মা চা খাবে? ফাতেমা বেগম এক পলক চায়ের দোকানের দিকে তাকালেন। প্রচুর ভিড় দেখা যাচ্ছে। বাচ্চা একটা ছেলে চায়ের কাপ আনা নেওয়া করছে। তিনি মাথা নেড়ে বললেন, না খাবো না। ট্রেন আসতে আর কতক্ষণ দেরি? আধা ঘন্টার মতো। তুমি এখানে অপেক্ষা করো, আমি চা নিয়ে আসছি মা। অনুভব উঠে দাঁড়ালো। তার কেন জানি মায়ের সাথে একত্রে চা খেতে মন চাইছে। দোকানের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে সে দুহাতে 2 কাপ দুধ চা নিয়ে ফিরল। 1 কাপ মায়ের হাতে ধরিয়ে দিয়ে বসে পড়ল। চায়ে ফু দিয়ে বরং আয়েসে সে চুমুক দিল। এক চুমুক খেতে ভিতরে প্রশান্তি অনুভব করলো। চায়ের কাপে দ্বিতীয় চুমুক দিয়ে মায়ের দিকে তাকালো। মাকে তৃপ্তি নিয়ে খেতে দেখে বলল, চাটা ভালো হয়েছে না মা? হ্যাঁ, অনেক ভালো হয়েছে। মিনিট 10 পরেই অ্যানাউন্সমেন্ট বেজে উঠল। ট্রেন কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। যাত্রীদের মতো ছোটাছুটি লেগে গেল। অনুভব শূন্য চায়ের কাপ নিয়ে দোকানের দিকে পা বাড়ালো। বিল মিটিয়ে দ্রুত মায়ের পাশে এসে দাঁড়ালো। ব্যাগটা হাতে নিয়ে মায়ের হাত ধরল। স্টেশনে সবার মাঝে অস্থিরতা বিরাজমান। সবাই ব্যাগপত্র হাতে নিয়ে এপার থেকে ওপার যাচ্ছে। অনুভব মাকে নিয়ে ট্রেন থামার শেষ মাথায় গিয়ে দাঁড়ালো। ট্রেন থামলে আনুমানিক এখানে ট্রেনের একটা দরজা থাকার কথা। অস্থিরতা নিয়ে কয়েক মিনিট অপেক্ষা করতেই ট্রেনের হুইসেলের শব্দ কানে এলো। বুকের ভিতর ধক করে উঠল অনুভবের। ট্রেনের চিরপরিচিত শব্দটা তার কাছে বড্ড অচেনা মনে হলো। মনে হলো এই অদ্ভুত করুণ শব্দ সে জীবনে প্রথমবারের মতো শুনছে। মাথায় ভিতর কেমন যেন করে উঠল। হাতের ব্যাগটা ফেলে দিয়ে সে মাকে জড়িয়ে ধরল। ফাতেমা বেগম চমকে উঠলেন। অনুভবের মাথায় মহব্বতের হাত ছুঁয়ে দিলেন। মমতা মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা আমার? অনুভবের কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। বন্ধ চোখে কোনো রকমে বলল, আমার জীবনটা এত সাদা কালো কেন মা? তোর জীবনের সবটুকু রং কেউ সযত্নে আগলে রেখেছে হয়তো, সেজন্য এখন জীবন সাদা কালো মনে হচ্ছে। উপযুক্ত সময় এলে সেই মানুষটা আগলে রাখা সবটুকু রং দিয়ে তোর জীবন রাঙিয়ে দিবে। তখন দেখিস জীবন কত রঙের, জীবন কত সুন্দর। মা তুমি সাবধানে থেকো, প্রচন্ড অভাববোধ করবো তোমার। বিকট শব্দ করে ট্রেন থেমে গেল। যাত্রীদের মধ্যে হুল্লোড় লেগে গেল কার আগে কে ট্রেন উঠবে। মায়ের কানে হাত ছুঁয়ে অনুভব মাকে ছেড়ে দিল। ব্যাগটা হাতে নিয়ে এক হাতে ভিড় ঠেলে মাকে নির্দিষ্ট আসনে বসিয়ে দিল। ট্রেন থেকে নেমে মায়ের জানালার পাশে এসে দাঁড়ালো। স্নেহময়ী জননীর ভাঁজ পড়া মুখের দিকে অপলক চেয়ে রইল সে। বুকের ভিতর হু হু করে উঠল। চারিদিকের এত শোরগোলের কিছুই তার কর্ণকুহরে প্রবেশ করল না। মায়ের মুখের দিকে চেয়ে থাকতে থাকতে চোখ দুটো ঝাপসা হয়ে এলো তার। জীবনে প্রথমবারের মতো মনে পড়ল মায়ের জন্য কিছুই করতে পারেনি সে ছেলে হিসেবে ব্যর্থ। ঝাপসা চোখে বিড়বিড় করে বলল, আমায় ক্ষমা করো মা, ক্ষমা করে দিও তোমার অকর্মণ্য নিষ্ঠুর ছেলেকে। ফাতেমা বেগম হাত নেড়ে ছেলেকে বিদায় জানাতে ট্রেন গতিপ্রাপ্ত হলো। কয়েক সেকেন্ডের মধ্যে সেটা অদৃশ্য হতে চলল। যতক্ষণ ট্রেন দেখা গেল ততক্ষণ অনুভব ঠাই দাঁড়িয়ে রইল। ট্রেনের শেষ বগি দৃষ্টির অগোচর হতেই অনুভব ঘুরে দাঁড়ালো। এলোমেলো পা ফেলে এগিয়ে চলল। পরবর্তী ট্রেনের জন্য উদ্গ্রীব হয়ে বসে থাকা কেউই লক্ষ্য করল না কান্নারত এক সুদর্শন যুবককে। ট্রেনে ওঠার দুর্বোধ্য প্রতিযোগিতায় ব্যস্ত থাকা মানুষদেরও এত সুন্দর অথচ করুণ একটা দৃশ্য চোখে পড়ল না। সারা সকাল রাস্তায় রাস্তায় ঘুরে দুপুরের পর অনুভব বাড়ির সামনে এলো। সদর দরজার সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল সে। দরজা ভিতর থেকে আটকানো, তার মানে ভিতরে কেউ আছে।
কেউ থাকলে সেটা মৌ ছাড়া আর কে হবে? মৌ আজ ভার্সিটি যায়নি হয়তো, নাকি গিয়ে অলরেডি চলে এসেছে। সে বুঝতে পারল না। শার্টের উপরে দুটো বোতাম খুলে সে দরজায় নক করলো। শার্টের উপরের দুটো বাটন খুলে দরজায় নক করলো অনুভব। দরজা খুলল না। দমফাস লাগা গরমের ভিতর আবার টোকা দিল। 1.5-2 মিনিট অপেক্ষা করে দরজায় টোকার পরিমাণ বাড়িয়ে দিল। ক্রমেই তা ধাক্কায় রূপান্তরিত হলো, কিন্তু মৌয়ের দরজা খোলার নামগন্ধ পাওয়া গেল না। আস্তে আস্তে রাগের মাত্রাটা বাড়তে লাগলো। অল্প সময়ের মধ্যে সেটা হিমালয় স্পর্শ করলো। ক্ষয়ে যাওয়া কাঠের দরজাটায় এমন জোরে আঘাত করলো যে মর্মর শব্দ হলো। এতে অবশ্য একটা সুবিধে হলো, দরজা ভাঙার বদলে খুলে গেল। অনুভব ভিতরে ঢুকে পায়ের জুতা খুলতেই মৌ বলল, দরজা ভেঙে ফেলার ইচ্ছে ছিল নাকি? এইটা যে ভাড়া বাসা সেটা কি মানুষজন ভুলে গেছে? এমনিতেই প্রচণ্ড ক্লান্ত ছিল অনুভব, তার উপর অপ্রসম্য রেগেছিল। মৌয়ের অনাদর মাখানো তাচ্ছিল্যের সুর সইতে পারল না। মেজাজ তুঙ্গে উঠে গেল। এক ধাক্কায় মৌকে দেওয়ালের সাথে চেপে ধরল। কর্কশ গলায় বলল, কি করছিলে এতক্ষণ? কার সাথে ব্যস্ত ছিলে? এত সময় লাগলো কেন দরজা খুলতে? অনুভবের একের পর এক প্রশ্নে মৌয়ের হিমশিম অবস্থা। মাথার পিছন সাইডে চিনচিনে ব্যথা অনুভব করল। দেওয়ালের সাথে একটু জোরে লেগেছিল। হাতটা উঁচু করে একটু ব্যথার জায়গাটা স্পর্শ করতে চাইল। নড়চড় করতেই অনুভব আরো শক্ত করে দেওয়ালের সাথে চেপে ধরল। হুট করেই অনুভবের এত অ্যাগ্রেসিভ আচরণ সে নিতে পারল না। শরীরের হাড় গোড় ভেঙে দেওয়ালের সাথে মিশিয়ে ফেলার পায়তারা করেছে নাকি এই ছেলে? সে অনুভবকে সরানোর চেষ্টা করল। যন্ত্রণাক্লিষ্ট মুখে বলল, ব্যথা পাচ্ছি, ছাড়ুন। অনুভবের হাতের বাঁধন আর শক্ত হয়ে এলো। মৌয়ের চোখ দুটো না চাইতেও ঝাপসা হয়ে আসতে লাগলো। ঠোঁট চেপে সে কান্না থামানোর চেষ্টা চালিয়ে গেল। সে বেশ বুঝতে পারছে অনুভব তার চোখের জল দেখে ছাড়বে, কিন্তু সে কান্না করবে না, কিছুতেই না। সে অনুভবের দেহটা নিচের উপর থেকে সরানোর চেষ্টা করলো। দাঁত কিরমির করে বলল, ব্যথা পাচ্ছি আমি, কথা কানে যায় না? এত সময় লাগলো কেন দরজা খুলতে? শাওয়ার নিচ্ছিলাম আমি, শুনতে পাননি? ছাড়ুন। ধস্তাধস্তির এক পর্যায়ে মৌয়ের মাথার টাওয়েলটা খুলে গেল। একগুচ্ছ ভেজা চুল গলা ঘাড় ছুঁড়ে ছড়িয়ে পড়ল। হাল ছেড়ে দিল মৌ। চেহারায় ফুটে উঠল এক অন্তহীন নিঃশর্ত অভিব্যক্তি। ভেজা চুল বেয়ে গড়িয়ে পড়া পানির কয়েক ফোঁটা অনুভবের বাহুতে পড়তেই চমকে গেল। হাতের বাঁধন শীতল হয়ে এলো তার। দ্রুত প্রহরকে ছেড়ে সরে দাঁড়ালো। তারপর উন্মত্ত হৃদয়টা বাক্সবন্দি করে হেঁটে রুমে ঢুকে গেল। দেওয়ালে ভর দিয়ে মূর্তির মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল মৌ। আস্তে আস্তে ব্যথাগুলো সহনীয় পর্যায়ে চলে এলো। দুরূহতম পরিস্থিতিতে অনুভবের সাথে কি করে টিকে থাকতে হবে তা শিখে গেছে সে। সেজন্য প্রতিবাদ করে রাগিয়ে দেয়নি মানুষটাকে। অনুভবের ছোট বড় মাঝারি সব ধরনের রাগের মাত্রার সাথে ইতিমধ্যেই পরিচয় ঘটে গেছে। কখনো কখনো তার দেওয়া কষ্টগুলো অসহ্যকর মনে হয়েছে। পঞ্চীভূত তিক্ততা মাঝে মাঝে বিরূপ করে তুলেছে, কিন্তু আজ পর্যন্ত এটা মনে হয়নি কেন তার অনুভবের সাথে দেখা হলো। অনুভবের জায়গা জীবনে অন্য কেউ কেন আসলো না, বরঞ্চ অনুভব তার কাছে আশীর্বাদ স্বরূপ, যাকে সে প্রথম দেখায় আমরর সহযোগিতার এক নীরব প্রতিশ্রুতি দিয়েছে। অনুভব তার অদমিত কিশোরী মনের প্রথম ভালোবাসা, প্রথম অনুভূতি, প্রথম স্পর্শ, তার প্রেমহীনতার শুষ্ক মরুভূমির এক ফোঁটা জল। এই ছেলেটার জন্য তার দম বন্ধ করা এক আলাদা অনুভূতির সাথে পরিচয় ঘটেছে। তার হৃদয়ের কাঠিন্যতা দূর করেছে এই মানুষটা। তার জীবনের প্রথম আবেগ, অনুভূতি, ভালোবাসা, পাগলামি, স্থির বিশ্বাস সব এই মানুষটাকে ঘিরে। বসার ঘরে চুল ছেড়ে দীর্ঘক্ষণ বসে রইল মৌ। অনুভবের বাইরে বের হওয়ার প্রতীক্ষায় দরজার পানে চেয়ে রইল, কিন্তু অনুভব রুম থেকে বের হচ্ছে না। অনুভবের দিকে এক নজর তাকিয়ে সে বুঝতে পেরেছে সকাল থেকে ছেলেটার পেটে কিচ্ছু পড়েনি। প্রচণ্ড ক্লান্ত আর ঘর্মাক্ত ছিল। না খেয়ে রয়েছে বলে হুট করে এত রেগে গেছে। আরো কিছুটা সময় অপেক্ষা করল সে। অনুভবের দর্শন পাওয়া গেল না। ধৈর্যের বাঁধ ভাঙতেই উঠে দাঁড়ালো। এগিয়ে গিয়ে দরজায় ধাক্কা দিল। বুঝতে পারল ভিতর থেকে লক করা। ফস করে শ্বাস ফেলল সে। এই বেয়াদব অনুভূতিহীন অন্তঃপ্রাণ মানুষটা তাকে একদণ্ড শান্তি দিবে না। দরজায় মৃদু ধাক্কা দিয়ে সে বলল, অনুভব, দরজা খুলুন। ভেতর থেকে কোনো প্রত্যুত্তর এলো না। মৌ হাল ছাড়ার পাত্র নয়।
একের পর এক দরজায় আঘাত করে চলল, চেঁচিয়ে বলল। দরজা খুলুন, আমার দুপুরের মেডিসিন খেতে হবে। তার এত তর্জন গর্জন ভরা ডাকে অনুভবের পাথর সম মন গড়ল না। দুঃখ বোধ নিয়ে সে সরে যেতে চাইল। তৎক্ষণাৎ দরজা খোলার শব্দ কানে এলো। খুশি মনে ভিতরে ঢুকল সে। আর চোখে তাকিয়ে অনুভবের মেজাজ মাপার চেষ্টা করল। বেশ স্বাভাবিক মনে হচ্ছে এখন। সুস্থদের মতো আলনার সামনে দাঁড়িয়ে ভেজা চুল ঝাড়ছে, অথচ এতক্ষণ কি উচ্ছৃঙ্খল রূপটাই না দেখালো। মৌ আর কাছে ঘেঁষার সাহস পেল না, দূর থেকে বলল।